সুপ্রিয় দর্শক, আমাদের নিয়মিত আয়োজন পূর্বাঞ্চল রিজন টাউন সংবাদ সংলাপে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি জামিল আহমেদ। আমরা আজকে বাংলাদেশের সমসাময়িক প্রসঙ্গ নিয়ে কথা বলবার জন্য তিনজন ব্যক্তিত্বকে আমন্ত্রণ জানিয়েছি। প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নিচ্ছি। আমার সর্বডান দিকে আছেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির সহ সম্পাদক মনিরুজ্জামান মনির। মনির ভাই, আপনাকে স্বাগত জানাই। পরেই আছেন সিনিয়র সাংবাদিক এবং জাতীয় প্রেস ক্লাবের জয়েন্ট সেক্রেটারি ইলিয়াস খান, এবং তারপরে শরীফুজ্জামান শরীফ, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট এবং সাধারণ সম্পাদক নাগরিক সংহতি। আপনাদের তিনজনকে স্বাগত জানাই এবং সাথে দর্শক আপনারা যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, আপনারা কিন্তু কোনো প্রশ্ন থাকলে, মন্তব্য থাকলে, আপনার কোনো বক্তব্য থাকলে আপনি আমাদের যে স্ক্রলে নাম্বারটি আছে সেখানে ফোন করে সংযুক্ত হতে পারেন। আমরা আলোচনাটি আপনাকে দিয়ে শুরু করতে চাই। বিশেষ করে যতগুলো নিউজ আমরা আজকে নিউজ সংবাদ মাধ্যমে দেখেছি, তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে যে সারা দেশের পুলিশের জঙ্গি বিরোধী অভিযান চলছে, যেখানে একটা সর্বশেষ গ্রেফতারের সংখ্যা ৫,৩৪০। সাম্প্রতিককালে বিশেষ করে কয়েকটি ঘটনার পরে এই অভিযানটি আলোচিত হয়েছে। আপনি জানেন যে চট্টগ্রামে এসপির স্ত্রীকে হত্যাকাণ্ড, যেটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বেশ কয়েকজন হিন্দু পুরোহিত, তারপরে খ্রিস্টান দোকানি সহ বেশ কয়েকটা ঘটনা রিপিটেডলি ঘটেছে, এবং সেই ঘটনাটির প্রেক্ষাপটে কিন্তু এই অভিযানটা কতটা ইম্প্যাক্ট তৈরি করতে পারে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আপনাকে। প্রথমে যেটা বলা দরকার যে গত কয়েক মাস, শুধু না, প্রায় ৩ বছর ধরে একের পর এক দুঃখজনক ঘটনা ঘটেই চলছে, এবং এর ভেতর থেকে মানুষের মধ্যে অনেকগুলো প্রশ্ন তৈরি হয়েছে। এই ঘটনাগুলোর ভেতর থেকে মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। এই ঘটনাগুলোর ভেতর থেকে মানুষের মধ্যে কতগুলো প্রশ্ন তৈরি হয়েছে, যে সেটি হলো যে দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা এই অপরাধীদেরকে ধরার জন্য বিভিন্ন সময় যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতি অনুযায়ী পদক্ষেপগুলো নেওয়া হয়নি। এর মধ্য দিয়ে নিরাপত্তাহীন একটি অবস্থা, এবং সর্বশেষ চট্টগ্রামে একজন পুলিশ কর্মকর্তার স্ত্রী এবং তারপরে পাবনার যে ঘটনাটি, এর মধ্য দিয়ে মানুষ প্রত্যাশা করেছিল যে যারা এই ঘটনার সাথে সম্পৃক্ত বা যারা জড়িত, প্রকৃত অপরাধী যারা, তাদেরকে ধরা হবে এবং আইনের আশ্রয় আনা হবে। আমরা হঠাৎ করে দেখলাম যে সরকারের পক্ষ থেকে বলা হলো যে জঙ্গি বিরোধী একটি অভিযান শুরু করা হবে, এবং মানুষের মধ্যে এটি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল। এই কারণেই যে আপনি যখন একজন অপরাধীকে ধরবেন বলছেন, নিশ্চয়ই সে অপরাধী, তার যে জায়গাটিতে তিনি যেখানে অবস্থান করছেন সে অবস্থানে তিনি থাকবেন না, তিনি চেষ্টা করবেন নিজেকে নিরাপদ রাখার জন্য। ফলে এই ধরনের ঘটনায় ঘোষণা দিয়ে অপরাধী ধরার ক্ষেত্রে তার ফল কি হবে, তার কার্যকারিতা কি হবে, এটি নিয়ে মানুষের মধ্যে প্রশ্ন ছিল। কিন্তু আজকে কিন্তু পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে এই ঘোষণা দিয়ে অভিযান একটি কৌশলের অংশ। সেটি পুলিশের অবস্থা থেকে পুলিশ বলতে পারে, কারণ এই ঘটনার অবশ্যই ইতিবাচক এবং নেতিবাচক যে কোনো প্রতিক্রিয়া সেটি পুলিশকেই যেহেতু বহন করতে হবে, ফলে সবসময় পুলিশ চাইবে যে সে যে পদক্ষেপটি গ্রহণ করছে সেই পদক্ষেপটির একটি যৌক্তিকতা প্রমাণ করার জন্য। এখন সর্বশেষ যে অবস্থায় দাঁড়িয়েছে, গত 2 দিনে সারা দেশে প্রায় 5,500 মানুষকে গ্রেপ্তার করা হয়েছে, এবং এই যে গ্রেপ্তারটি, এটি জঙ্গি বিরোধী অভিযান নাম দিয়ে শুরু করা হলেও বাংলাদেশে 2 দিনে 5,500 জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে, এটি পুলিশও এই দাবিটি করছে না। তার মানে হলো যে আপনি যাদেরকে ধরছেন তারা সবাই জঙ্গি না। পত্রিকার খবর অনুযায়ী 5,500-এর মধ্যে 87 বা 88 জন, আমি সন্ধ্যা পর্যন্ত যেটি দেখলাম, যে বলা হচ্ছে যে এরা জঙ্গি কার্যক্রমের সাথে যুক্ত। তাহলে 5,500 মানুষের মধ্যে এই যে 87-88 জন, তার বাইরে যে প্রায় 5,400 মানুষ, তাহলে তারা কারা? তাদেরকে বলা হচ্ছে যে বিভিন্ন মামলায় তারা আসামি, তাদের নামে অন্যান্য সময় মামলা ছিল। তাহলে একজন গরু চুরির মামলার আসামিকে আপনি গ্রেপ্তার করছেন জঙ্গি হিসাবে, একজন অন্য মামলার আসামিকে আপনি গ্রেপ্তার করছেন জঙ্গি হিসাবে। এক। দ্বিতীয়ত হলো যে এই গ্রেপ্তারের কারণে যখন সরকার বলছে যে আমি জঙ্গি বিরোধী অভিযান চালাচ্ছি এবং জঙ্গিদের গ্রেপ্তার করছি, এর ভেতর থেকে একটি নেতিবাচক বার্তা বাংলাদেশের বাইরে চলে যাচ্ছে, এবং বাংলাদেশ সম্পর্কে গত কিছুদিন ধরে এবং সর্বশেষ আপনি ইউরোপিয়ান পার্লামেন্টেও দেখেছেন যে বাংলাদেশ সম্পর্কে অনেক ক্ষেত্রে বেশ কতগুলো আশঙ্কা ব্যক্ত করা হচ্ছে, যেগুলোর সাথে আসলে কোনো কোনো ক্ষেত্রে সম্পর্ক নেই অথবা প্রতিরঞ্জিত করা হচ্ছে। যেমন
বাংলাদেশের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়ত বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যে উদ্বেগ প্রকাশ করে, আজকে আপনি দেখেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রের একটি ক্লাবে গুলি করে 50 জন মানুষকে হত্যা করা হয়েছে। অর্থাৎ তাদের দেশের নিরাপত্তাও যে একেবারে কাঙ্ক্ষিত নিরাপত্তা সেটি বলার সুযোগ নেই। তারপরেও সেই মার্কিন যুক্তরাষ্ট্র এখানে এসে বিভিন্ন বিষয়ে নাক গলানোর চেষ্টা করে। এখন যখন 2 দিনে সরকারের একটি অভিযানে 5000 মানুষ গ্রেপ্তার হলো, নিশ্চয়ই কালকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো পত্রিকায় নিউজ হয় বা অন্য কোনো দেশের একটি পত্রিকায় নিউজ হয় যে বাংলাদেশে 2 দিনে পুলিশ 5000 জঙ্গিকে গ্রেপ্তার করেছে, তাহলে বাংলাদেশে একটি প্যানিক তৈরি হয় এবং বাংলাদেশ সম্পর্কে একটি ভুল বার্তা যায়। অন্যদিকে প্রকৃত জঙ্গি যারা, প্রকৃত অপরাধী যারা, তারা পার পেয়ে যায় এবং সাধারণ মানুষ এখানে হয়রানির শিকার হয়। এবং যেটি ইতিমধ্যেই হচ্ছে, বিভিন্ন জায়গায় পত্রিকায় খবর আসছে যে পুলিশের একটি অংশ সামনে ঈদকে সামনে রেখে এই গ্রেপ্তারকে ধরে একটি বড় রকমের বাণিজ্যে তারা। আমরা গ্রেফতার বাণিজ্য নিয়ে শুনবো। ধন্যবাদ শরীফ ভাই, আপনি শুরু করেছেন খুব সুন্দরভাবে। একটা প্রশ্ন নিতে চাই, তারপর আলোচনা ফিরবো আবারও। হ্যালো, কে আছেন আমাদের সাথে? জি, আসসালামু আলাইকুম। একটু জোরে বলুন কাইন্ডলি। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি চট্টগ্রাম থেকে আলম খান বলছিলাম। জি, মাননীয় আলোচকদের কাছে আমার একটা প্রশ্ন। বর্তমান সরকার এবং বা 14 দল এবং আওয়ামী লীগ এই যে গুপ্তহত্যা নিয়ে বারবার বলছে এবং সর্বোচ্চ পর্যায়ে থেকে বলা হচ্ছে এটার সাথে বিএনপি জামাত জড়িত। আমরা যদি সত্যিকার একটা পরিসংখ্যান দেখি, তাহলে বিএনপি জামাতে তো দেশের অর্ধেক জনগোষ্ঠী। এখন অর্ধেক জনগোষ্ঠী কি জঙ্গিবাদের সাথে যদি জড়িত হয়, তাহলে বাংলাদেশের জঙ্গিবাদ থেকে কিভাবে মুক্ত হবে? কারণ যেখানে সরকার কিংবা আওয়ামী লীগ এই বিএনপি জামাতের কোন সহযোগিতাই কামনা করছে না, তাহলে কি এত সম্ভব জঙ্গিবাদ থেকে মুক্তি পাওয়া? আরেকটা প্রশ্ন, কিছুদিন আগে ইউনিয়ন পরিষদ নির্বাচন করলো, আমরা শুধু জঙ্গিবাদ জঙ্গিবাদ বলছি, কিন্তু সন্ত্রাসবাদ তো আমাদের ঘুরে ঘুরে খাচ্ছে। এটা 132 জন লোককে হত্যা করা হলো, এই সন্ত্রাসবাদ কারা করছে? আমরা তো ম্যাক্সিমাম আওয়ামী লীগের। আপনার দুটো প্রশ্ন আমরা পেয়েছি, ধন্যবাদ। আপনি আলোচনাটা দেখুন, আমরা একই বিষয়ে কথা বলছি। চট্টগ্রাম থেকে ফোন করেছেন। আমি রেজ ভাই আপনার কাছে একটু ফিরতে চাই যে একটা প্রসঙ্গ যেটি উল্লেখ করেছেন যে এই গ্রেফতারের ফলে একটা প্যানিক তৈরি হতে পারে এবং আমরা একটা বার্তা দিচ্ছি কিনা যে এতদিন আইএস কিংবা জঙ্গি নেই, এই ধরনের একটা প্রসঙ্গ ছিল। এখন এই গ্রেফতারের মধ্য দিয়ে সেই জিনিসটা এস্টাবলিশ হচ্ছে কিনা যে আসলে এরা জঙ্গি হিসেবে কাজ করেছে। না, এটি শরীফ চমৎকার করে বলেছেন যে এ পর্যন্ত আমি সন্ধ্যায় যে রিপোর্ট দেখে এসেছি একটি দৈনিকের অনলাইনে 5340 জনকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে জঙ্গি শরীফ বলেছেন 87, আমি মনে আরো কম ফিগার দেখেছি আমার যতটুকু মনে পড়ে। এবং মিডিয়ায় কিন্তু টোটাল গ্রেফতারের রিপোর্ট আসে বলে আমার মনে হয় না। আচ্ছা, ফাঁকফোকর কিছু কম থাকে আর কি, ধরুন আরো বেশি লোক গ্রেফতার করেছে। এখানে আমি একটি জিনিস বলতে চাই, জঙ্গি দমনের জন্য সরকার অভিযান শুরু করেছে। আমি তো মনে হয় যে তাদেরকে এবং পালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে। আমি যদি আগে ঘোষণা দিয়ে বলি যে আমি অ্যাকশন শুরু করছি এবং সেটা 7 দিনের জন্য, জঙ্গিরা তো বিরাট সুযোগ পাচ্ছে। তারা 7 দিন কোথাও লুকিয়ে থাকলো, পরে আবার প্রকাশ্যে আসলো। এটা একটি ভুল কৌশল বলে আমার মনে হচ্ছে। আর আরেকটি বিষয় নিশ্চয়ই মনে আছে আপনাদের যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু একটি প্রেস কনফারেন্সে স্পষ্টভাবে বলেছেন যে এই সরকারের প্রধান নির্বাহী হিসাবে, এবং তিনি দৃঢ়তার সঙ্গে বলেছেন যে কারা এসব ঘটনা ঘটাচ্ছে আমি সেগুলো জানি, আমার কাছে সব তথ্য রয়েছে। সৌদি আরব থেকে ফিরে যে প্রেস কনফারেন্স, সৌদি আরব, জাপান এবং আরেকটি বুলগেরিয়া, 3টি দেশ থেকে ফিরে উনি, এবং সেখানে সব সিনিয়র সাংবাদিক ছিলেন, এবং তিনি বলে আবার দৃঢ়তার সঙ্গে বলেছেন যে আমি জানি যে কারা এসব ঘটনা ঘটাচ্ছে, আমার কাছে সব তথ্য রয়েছে। সেটি যদি থাকে তাহলে কেন এই যে কথাটি শরীফ বললেন যে 5500 লোক গ্রেফতার হয়েছে অলরেডি, পত্রিকা রিপোর্টে আমার ধারণা আরো বেশি, তাহলে কেন এইসব মানুষকে ভোগান্তি দেওয়া হচ্ছে? সবাই জঙ্গি না বলা হচ্ছে সেটাই না, পুলিশই বলেছে যে আমরা যে রিপোর্ট পেয়েছি 80 বা তার 2-4 জন বেশি এই ধরনের জঙ্গি গ্রেফতার করা হয়েছে। আর শরীফার একটি চমৎকার কথা বলেছেন যে এটি আসলে একটি বাণিজ্য পরিণত হয়েছে। এখানে যদি বাংলাদেশের শ্রেষ্ঠ ভালো মানুষটিকে গ্রেফতার করা হয়, তিনি কি টাকা না দিয়ে পুলিশকে উনি বেরিয়ে আসতে পারবেন? বাংলাদেশ কি সেই সংস্কৃতি আছে? পুলিশের কি সেই সততা আছে? সুতরাং আমি মনে করি এটি আসলে, যেটা অনেকেই বলছে এখন, এটি পুলিশকে বোনাস দেওয়া হয়েছে ঈদের আগে, এই পবিত্র রমজানের মধ্যে। সে নিরীহ মানুষ, এদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলা আছে, মামলা বলেছে যে মামলা অনেক আসামিকে ধরেছে, আগে ধরেনি কেন? আমার বিরুদ্ধে যদি মামলা থাকে আমাকে অভিযানের জন্য ওয়েট করতে হবে?
আমার তো যদি আমার বিরুদ্ধে কোনো মামলা থেকে যে কোনো সময় গ্রেফতার করা যায় এবং যত তাড়াতাড়ি সম্ভব সেটা গ্রেফতার করা হবে। এবং নিশ্চয়ই আপনাদের চোখে পড়েছে সবার যে এটি বিরোধী দলকে দমন করা আরেকটি কৌশল, এবং দেখাচ্ছে সারা বিশ্বব্যাপী দেখাচ্ছে এবারে যে ইউপি নির্বাচনে নামে যে সন্ত্রাস ভোট ডাকাতি হয়েছে সেটির দৃষ্টি ফিরিয়ে আনার জন্য বিশ্ববাসীকে তুলে ধরার জন্য এই কৌশল নেওয়া হচ্ছে যে আমরা প্রচুর লোক ধরছি, তারা অপরাধী। এবং আরেকটি কথা, আমাদের যে বন্ধু যিনি প্রশ্ন করেছেন যে 137 জনকে হত্যা করা হয়েছে, সেটি কি কোনো বিএনপি বা অন্য কোনো দলকে হত্যাকাণ্ড করেছে? এটা আওয়ামী লীগ নিজেরা করেছে, তাদের নিজেদের লোককে তারা হত্যা করেছে। সুতরাং এই আমি যে কথাটি আগেও বলেছি আবারও বলি, এই রমজানের মধ্যে মানুষকে এ ধরনের হয়রানির ন্যূনতম কোনো সুযোগ নেই। যদি প্রকৃতপক্ষে জঙ্গি থাকে সেটি ঘোষণা না দিয়ে সরকার তাদের সম্পর্কে তথ্য নিয়ে আমার প্রধানমন্ত্রীর কাছে ক্লু রয়েছে, তাদেরকে গ্রেফতার করা হোক। এই পবিত্র রমজানের মধ্যে সাধারণ মানুষকে কোনোভাবেই যেন হয়রানি করা না হয়, ভোগান্তি হয়রানি করা না হয়। ধন্যবাদ ইলিয়াস ভাই। আমরা মনির ভাই দেখছেন যে ঘুরে ফিরে মানুষের কনসার্ন, আপনি দুজনের আলোচনা শুনেছেন, আপনি নিশ্চয়ই ফলো করেছেন এই নিউজগুলোকে, আপনি কিভাবে এটিকে মূল্যায়ন করেন? জি ধন্যবাদ। আমি আমার কথা বলার আগেই গতকালকে আপনার জিটিভি পঞ্চবর্ষে পদার্পণ করেছে। জিটিভির মালিক পক্ষ, জিটিভির সমস্ত কলাকুশলী, বিভিন্ন কর্মকর্তা কর্মচারী সকলকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে, মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। যে কথা ইলিয়াস ভাই বা শরীফ ভাই ওনারা বলার চেষ্টা বললেন আমি শুনলাম এতক্ষণ। ইলিয়াস ভাই যে কথা বলছে সেখান থেকে আমি শুরু করি। যেমন উনি বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী জানেন, মাননীয় প্রধানমন্ত্রী নিঃসন্দেহে বাংলাদেশের সরকার প্রধান হিসেবে তার কাছে সমস্ত মেসেজ থাকবে, এটাই স্বাভাবিক, এবং সমস্ত মেসেজ নিঃসন্দেহে মিডিয়ার সামনে বা লোকজনকে বলে দেবে এটাও ঠিক না। এখন সময়ের প্রয়োজনে আজকের যে অভিযান শুরু হয়েছে, অভিযানটা কেন শুরু হয়েছে এবং আজকের বাংলাদেশের এই জঙ্গির হামলার উৎসটা কবে থেকে সেটা আপনাকে পরিমাপ করতে হবে। সেটা ভেবে দেখলে দেখা যাবে যখন 2008 সালের 29 ডিসেম্বরের নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আওয়ামী লীগের নির্বাচনী ম্যানিফেস্টোতে যখন নির্বাচনের অঙ্গীকার ছিল আমাদের যে আমরা ক্ষমতা আসলে যুদ্ধ অপরাধীদের বিচার করব, যুদ্ধ অপরাধীদের বিচারের প্রক্রিয়া যখন এই সরকার হাত দিল তখন থেকে এই রকমের হামলাগুলা শুরু হয়ে গেল। এখন এই যে বিএনপি জামাতের কথা কখন বলা হয়, আপনি যখন যুদ্ধ অপরাধীদের বিচার সরকার খুব সুনিপুণভাবে পালন করে যাচ্ছেন, সাথে সাথে বিএনপি দেখবেন কখনোই এই প্রক্রিয়ার সাথে যুদ্ধাপরাধীদের বিচারের রায়ের পরবর্তীতে কোনো প্রতিক্রিয়াই বিএনপির অবস্থান আজকে পর্যন্ত যুদ্ধাপরাধীদের ব্যাপারে পরিষ্কার করতে পারেননি জাতির সামনে, কখনোই করতে পারেন নাই। অথচ ওনারা প্রায়শই বলে থাকেন যে ওনারা মুক্তিযুদ্ধের দল, মুক্তিযুদ্ধের মেজর জিয়াউর রহমানের দল, এটা মুক্তিযুদ্ধের দল। কিন্তু যারা 71-এর মহান মুক্তিযুদ্ধের সময় আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, যারা আমার 30 লক্ষ শহীদকে হত্যা করেছিল, তাদের আমার যে জাতির যে দায় আছে, এই দায় মুক্তি সংস্কৃতি যখন বাস্তবের উদাহরণ করার জন্য জননেত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন, তখন এই জামাত শিবির খুব গোটা বাংলাদেশে একটি নারকীয় হত্যাযজ্ঞে মেতে উঠল। তখন যদি আমি বুঝতাম এই দলটি দীর্ঘদিন রাজনৈতিকভাবে রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, তারা যদি রাজনৈতিকভাবে তার পরিপক্কতার পরিচয় দিতে পারতো, রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে জামাত ইসলামের সাথে আনুষ্ঠানিকভাবে তাদের সাথে সেই গড্ডালিকা প্রবাহে গা না বাসিয়ে তাদের অবস্থানকে জাতির সামনে নির্ণয় করতে পারতো, আমি মনে করি না জামাত বা রাজাকার যারা যুদ্ধ অপরাধী 71-এর দালাল তাদের যে বিচারের যেটা পালন হচ্ছে সেখানে কোনো রকমের বাধা সৃষ্টি করতে পারতো না। একজন দর্শক সে তার অবস্থান থেকে সম্ভবত সে বিএনপি বা জামাত গণনার মানুষ বলেই এই রকমের কথা বলার চেষ্টা করেছেন যে বিএনপি জামাত এদেশের অর্ধেক মানুষের রিপ্রেজেন্ট করে। আমি বলছি না সেই অর্ধেক মানুষ ইলিয়াস ভাই বিএনপিকে সমর্থন করতে পারেন, ভালোবাসতে পারেন, আমি তো ইলিয়াস ভাইকে বলছি না উনি জঙ্গি। এই বিএনপি যারা করে, আমি আমার ছাত্র রাজনীতি জীবনে দেখেছি ছাত্র শিবিরের বড় একটি অংশ ছাত্র দলের রাজনীতির সাথে ঢুকে গিয়েছিল। এবং মজার বিষয় হলো এরশাদ বিরোধী আন্দোলনে আমরা যখন থেকে আন্দোলন করেছি তখন এই ছাত্র দলের রাজনীতিতে যারা করত, বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এই সমস্ত বিশ্ববিদ্যালয়গুলো ছাত্র শিবিরের দ্বারা ছাত্রদল নিগৃহীত হয়েছে, অনেক ছাত্র দলের নেতা মারা গেছে। আজকে সেই সমস্ত ছাত্র দলের যারা সাবেক নেতা তাদের কাছে যখন আমাদের সাথে ব্যক্তিগত আলাপ আলোচনায় তারা পর্যন্ত কষ্ট পায় যে 71-এর যারা সেই ঘাতক দালাল তাদের সাথে বেগম খালেদা জিয়া ক্ষমতায় যাওয়ার জন্য তাদের সাথে আজকে একাত্মতা ঘোষণা করছে। আপনি আজকে এই কথা কেন বলছেন? 2010 সাল থেকে যখন এই বিচারের প্রক্রিয়া শুরু হলো তখন একের পর এক এই নারকীয় হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে কারা?
বিভিন্ন জায়গায় যখন যারা ধরা হয়েছে, জেএমপি কে তার রুট কোথায়, সে একসময় শিবির করত। এটিভি আনসারুল্লাহ বাংলা টিম নামে যে এবিটি যে একটি সংগঠনের আত্মপ্রকাশ করছে, এই সংগঠনটি যখন যাকে ধরা হয়েছে তারও অতীত যখন খোঁজা হয়েছে সে শিবির থেকে উৎপত্তি। অর্থাৎ 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা বিএনপি যখন ছিল, তারা তখন রাষ্ট্রীয়ভাবে এই জঙ্গিদের পক্ষে অবস্থান নিয়েছে। বাংলা ভাই শায়েখ আব্দুর রহমান তাদের পক্ষে তাদের অবস্থান ছিল। আজকের ক্ষমতার বাইরে থেকেও তারা সন্ত্রাস করছে কিভাবে? যখন জননেত্রী শেখ হাসিনা খুব দৃঢ়তার সহিত যুদ্ধাপরাধীদের বিচার বাস্তবায়ন করতে যাচ্ছেন, তখন আজকের ক্ষমতার বাইরে থেকে তারা আজকে এই গুপ্ত হত্যা অর্থাৎ টার্গেট কিলিং শুরু করেছে। জননেত্রী শেখ হাসিনা যথার্থই বলেছেন, আপনাকে আমাকে এই বাংলাদেশের 17 কোটি মানুষকে নিরাপদ রাখতে, যে বাংলাদেশকে একটি আইনের শাসন এবং ন্যায় বিচারের রাষ্ট্র কায়েম করার জন্য যখন কাজ করে যাচ্ছেন, জননেত্রী শেখ হাসিনা আজকে অনেক বেশি ঝুঁকিপূর্ণ জীবনযাপন করছেন আপনাকে আমাকে নিরাপদ বাসস্থান দেওয়ার জন্য। এই কথাটি ভুলে গেলে চলবে না যে 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর হত্যার মধ্য দিয়ে এদেশের জঙ্গি বা সন্ত্রাসের রাজনীতি তৈরি হয়েছে, সৃষ্টি হয়েছে। সেখান থেকে আজকে পর্যন্ত এই দীর্ঘ আপনার 41-42 বছর এই বাংলাদেশের রাজনীতির বয়সে আপনার বিভিন্নভাবে এই জামাত ইসলাম, এই 71-এর দালালদেরকে, জিয়াউর রহমান 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যখন এদেশে একটি চরম আমরা দেখতে পেলাম, জিয়াউর রহমান এদেশে একটি বহুদলীয় গণতন্ত্রের নামে সেদিনকে মৌলবাদী বিভিন্ন রাজনৈতিক দলকে নিয়ে একটি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উনি সাজলেন। তাদেরকে নিয়ে জামাত ইসলাম, নিজাম ইসলাম, মুসলিম লীগ, যারা 71-এর পর মুক্তিযুদ্ধের পর তাদের রাজনীতি করার অধিকার বাংলাদেশ থেকে হারিয়ে গিয়েছিল, তাদের কোনো অধিকার ছিল না। সেই জায়গাটা আপনি যদি খুব ছোট করে ভাবার চেষ্টা করেন, যেটা আজকের দিনের মধ্যেই শুরু হয়ে গেছে, যেমনিভাবে শরীফ তার বক্তৃতার শুরুতেই একটা পর্যায়ে বলেছিলেন যে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে আজকের 50 জন নিহত হয়েছে, আজকে যথার্থই বলেছেন। আজকে ওনারাই আবার আমাদেরকে এই সমস্ত মানবাধিকারের কথা বলবেন, যখন আমার দেশের একটা মানুষকে যখন যুক্তরাষ্ট্র হত্যা করেছিল, জননেত্রী শেখ হাসিনা যখন জন কেরি তাকে ফোন করেছিল, তখন সেই বাঙালির যে হত্যাকাণ্ড কেন ঘটলো সেটার জন্য উনি জবাব চেয়েছিলেন জন কেরির কাছে। অর্থাৎ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বিশ্ব দরবারে দেশকে একটি উচ্চতর জায়গায় নিয়ে যাচ্ছেন। সেখানটাকে ব্যাঘাত ঘটানোর জন্য জামাত শিবির, যারা এদেশের স্বাধীনতা চায়নি, মুক্তিযুদ্ধ চায়নি, আমার দেশকে যারা লালন করে না, আমাদের মৌলিক চিন্তা চেতনাকে যারা ধারণ করে না, তারা আজকে বিএনপি একাত্তা হয়ে আজকে এই ঘটনার সাথে সম্পৃক্ত। এবং আপনি জানেন, গত 93 দিন যখন আন্দোলন হয়েছিল, আন্দোলনের নামে যখন আগুন সন্ত্রাস হয়েছিল, তখনও বেগম খালেদা জিয়া যদি বুঝতে পারতেন, রাজনৈতিকভাবে যেন একজন পরিপক্ক নেত্রী হতে পারতেন, তাহলে যখন গোটা তাবৎ দুনিয়ায় গত কয়েকদিন আগে ইউরোপীয় ইউনিয়ন বেগম খালেদা জিয়াকে জামাতের সাথে থেকে সঙ্গ থেকে ছেড়ে আসতে বলছেন, ওই বেগম খালেদা জিয়া জাতির সামনে তার অবস্থান পরিষ্কার করতে পারেন। গ্রেফতার নিয়ে যখন আমরা কথা বলছি, আপনি যে ব্যাকগ্রাউন্ডটা বলেন ঠিক আছে, কিন্তু 5340-এর ভিতরে সবাই জঙ্গি নয়, তো বাকিদের গ্রেফতারটা কি প্রসঙ্গে আসছে? এখন আপনি যেটা বলছেন একটা বিষয়, জঙ্গি বিরোধী আন্দোলন বলছি না, জঙ্গি বিরোধী আন্দোলন অভিযান যে নামেই বলেন না কেন, এই রকমের একটা অভিযানের খুবই দরকার ছিল। হয়তোবা ওনারা এটা ডিক্লেয়ার না দিয়ে করতে পারতেন, হয়তোবা। হ্যাঁ, এটা ওনারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওনারাই ভালো বুঝবেন। ওই জায়গাটা যেহেতু আমি নেই, সেখানে দাঁড়িয়ে তো আমি এই কথা বলতে পারি না। তবে আপনার এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের অনেকের নামেই বিভিন্ন সময়ে নাশকতা, সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য অনেকের নামেই তাদের মামলা আছে। এবং যেটা ইলিয়াস ভাই বললেন যে কাউকে তো টাকা ছাড়া কেউ বের হতে পারবেন না। কোনো মানুষ, আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন, পুলিশের যদি কোনো ট্র্যাপের শিকার হয়ে থাকেন, আপনি আইনের মধ্যে থেকে ঈদ বোনাস দেওয়া হয়েছে না, এটা ঠিক না। ওই যে উনি যেটা বলছেন এটা আসলে মানে একটা প্রসঙ্গ শুনে আপনি যদি শেষ করেন। জি, আমার কথাটা হলো যে যখন আপনার একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে, মাননীয় প্রধানমন্ত্রী তো গণভবনে এই কথা বলেছিলেন, যখন এদের বিরুদ্ধে অভিযান চালানো হবে তখন বিএনপি বা জামাতের পক্ষের যারা, তারা তখন এই রকমের একদিকে আপনার স্বস্তির নিঃশ্বাস ফেলতে চাবেন, আবার যখন তাদেরকে ধরা হবে তখন তাদেরকে ফেরেশতার মতো মানুষ মনে করবেন, এর কোনো কারণ নাই। যাদেরকে গ্রেফতার করা হয়েছে কাউকে আপনি এখন পর্যন্ত, আজ পর্যন্ত কোন চ্যানেল, কোন পত্রিকায় আমি দেখিনি এদের নামে কোন নেহাত ভদ্রলোক তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আপনি এটাকে এখনই বলে দিতে পারেন না যে উনি কোনো না কোনো সন্ত্রাসের সাথে, কোনো না কোনো নারকীয় হত্যাকাণ্ডের সাথে জড়িত আছেন। আচ্ছা, আমরা একটা বিরতি নিয়ে আবার ফিরে আসতে চাই। এক ধরনের এই আলোচনাটি চলবে কিছুক্ষণ আরো। আপনারা তিনজন আমাদের সাথে আছেন। দর্শক, আপনারা নিশ্চয়ই আমাদের সাথে থাকবেন। আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসছি আজকের সংবাদ সংলাপে।
আমরা বিরতির পরে আবার ফিরে এলাম আজকের সংবাদ সংলাপে। মূলত সারা দেশে পুলিশের যে জঙ্গি বিরোধী অভিযান চলছে সেটিকে নিয়ে আমরা আজকে আলাপ করছি। ইলিয়াস ভাই, আপনি বিরতির আগে কিছুটা প্রসঙ্গ আলোকপাত করেছিলেন, আপনার যেটা আলোচনা হচ্ছিল যে অভিযানের মধ্যেই কিন্তু একজন সেবায়েতকে হত্যা করা হয়েছে পাবনায়। এই অভিযানের রেজাল্ট কি? আমরা আশা করব বাংলাদেশে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে। আরেকটি বিষয় আমি একটু আলোচনা যেতে চাই। মনির বলেছেন যে ক্ষমতায় যাওয়ার জন্য জামাতের সঙ্গে বিএনপি সবসময় জোট নিয়ে আছে। এটি কিন্তু ইলেকট্রাল অ্যালায়েন্স, এটি কিন্তু আদর্শিক অ্যালায়েন্স না। কিন্তু আমরা কিন্তু জানি যে 1996 সালে বিএনপির কাছ থেকে তত্ত্বাবধানের দাবি আদায়ের জন্য জামাত এবং আওয়ামী লীগ এক টেবিলে বসে আমাদের মহান সংসদ ভবনে কোনো একটি কক্ষে তারা কিন্তু পাশাপাশি বসে আন্দোলনের ছক এঁকেছিল। মানুষ কিন্তু সেটি ভুলে যায়নি। আর জামাত যদি এত অপরাধ কথা মনে শিবিরের নানা কাহিনী বললেন, ঠিক আছে, জামাতের বিরুদ্ধে আওয়ামী লীগ কেন ব্যবস্থা নিচ্ছেন? মূলত তারা এটি নিয়ে একটা রাজনীতি করছে। যেমন আগে আন্দোলন করছে একসঙ্গে 96-এ, দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছে এবং তারা মিডিয়াকে ছবি দেয়নি। আজকে আমি স্টুডিওতে বলে যাচ্ছি, তারা দিনের পর দিন মিটিং করেছে। একটি ছবি পত্রিকায় প্রকাশ হওয়ার পরে সেখানে যাতে আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জামাত নেতৃবৃন্দ বসে যে মিটিং গুলো করেছে সেই ছবি যাতে মিডিয়ায় না যেতে পারে সেই ব্যবস্থা কিন্তু ডকুমেন্ট নাই। তার মানে কোনো ডকুমেন্ট নাই, ডকুমেন্ট সব মানুষ জানে যে 96 জামাতকে সঙ্গে নিয়ে আন্দোলন করেছে। এখন জামাতের বিরুদ্ধে এত কথা বলছে। ওকে, জামাতের বিরুদ্ধে যদি তাদের এত ক্ষোভ থাকে, জামাতের বিরুদ্ধে তার ব্যবস্থা নেই, তা কিন্তু নিচ্ছে না। এটি নিয়ে একটি রাজনীতি করছে। আর এই সুযোগে আমি বলে রাখি, যেটি শরীফ আলোচনার শুরুতে বলেছিলেন, যে গত প্রায় 3 বছরে 49 জনকে এই টার্গেট কিলিং এর শিকার হয়েছে। এটি একটি ঘটনার শুধু বিচার হয়েছে, সেটি হচ্ছে রাজীব হায়দার। তাকে যারা হত্যা করেছে, ব্লগার, আমাদের নিশ্চয়ই মনে আছে 2013 সালের প্রথম দিকে ফেব্রুয়ারি হত্যাকাণ্ডের শিকার হয়েছিলেন। এর ছাড়া কিন্তু কারো ব্যাপারে কোনো আন্দোলন কোনো বিচার কিন্তু হয়নি। এটি কেন? এর রহস্য তো পুরো বাংলাদেশের সব মানুষ জানতে চায়। আবারও রিপিট হয়ে যায়, তারপরে বলি। মনি যেটা একটু আগে বললেন যে মাননীয় প্রধানমন্ত্রী সব জিনিস মিডিয়ায় ওপেন বলবেন। ওকে, মিডিয়ায় বলার দরকার নেই, তো গোয়েন্দা সংস্থার কাছে দেখ, উনি আইন শৃঙ্খলা বাহিনী যে তাদের কাছে দেখ। এই সাধারণ মানুষকে আজকে এই রোজার মধ্যে সাধারণ মানুষকে এত লোককে বাংলাদেশে অপরাধ করেছে, এত লোককে বাংলাদেশের জঙ্গি, এবং আজকে তো কেবল আজকে তো কেবল থার্ড ডে গেল। 7 দিনে যে কত মানুষ এই হয়রানির শিকার হবে, গ্রেফতার হবে, তারা ঈদ করতে পারবে না, তাদের আত্মীয় স্বজন পরিজন আপনজন ঈদ করতে পারবে না। এবং মানুষ, প্রত্যেকটি মানুষকে টাকা ছাড়া, পুলিশ যদি টাকা নাও নেয় তাদের তো কোর্টে যেতে হবে। কোর্টে কি তারা টাকা ছাড়া কোনো উকিল বা তাদের পক্ষে কেউ লড়বে? এই মানুষগুলোর জন্য বিরাট একটি হয়রানির শিকার হচ্ছে। আমি আশা করব অচিরেই অভিযান বন্ধ হোক এবং সাধারণ মানুষ যাদেরকে হয়রানি করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে, যাদের উপর নির্যাতন চালানো হচ্ছে, এই অপপ্রক্রিয়া as early as possible বন্ধ করা হোক। আচ্ছা শরীফ, এই প্রসঙ্গটা যেটা আপনি একটু আগে বলেছেন, যে ধরা যাক যারা জঙ্গি, আমরা তো তাদের প্রসঙ্গে বলছি যে না জঙ্গি বিরোধী অভিযান, কিন্তু এর বাইরে যাদেরকে ধরা হচ্ছে, যেটা ইলিয়াস ভাই কিছুটা বলেছেন, এদের ভোগান্তিটাকে বন্ধ করা, আপনি এইটাকে দুইটাকে ডিফারেন্সিয়েট কিভাবে করবেন? আচ্ছা, দুইটার মধ্যে তার আগে একটু ইলিয়াস ভাইয়ের একটা প্রসঙ্গ মনির ভাই যেটা তর্ক করলেন সেটি দিয়ে শেষ করি আর কি। যে জামাত এবং বিএনপির সাথে এবং কখনো আওয়ামী লীগের সাথে যে ইউনিটি, এই জায়গাটা আমরা একটা ভুল করি। সেটি হচ্ছে যে জামাতকে আমরা যে সমালোচনাটি করি সেটি করি কেন? জামাতের মুক্তিযুদ্ধকালীন সময়ের ভূমিকার জন্য। তো জামাত আওয়ামী লীগের সাথে ঐক্য করলো নাকি বিএনপির সাথে ঐক্য করলো বা যে কোনো দলের সাথে ঐক্য করলে জামাতের যে অপরাধ, সেই অপরাধ থেকে জামাত নিষ্কৃতি পায় না, জামাতের অপরাধ মাফ হয়ে যায় না। এক। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এইখানে বাংলাদেশে এই ধরনের অভিযান বিভিন্ন সময় হয়, কিন্তু বিভিন্ন জায়গা থেকে সমালোচনা হওয়ার পরেও সেটি বন্ধ হয় না। আপনার খেয়াল আছে যে বেগম খালেদা জিয়া যখন 5ই জানুয়ারির 1 বছর পূর্তি উপলক্ষে মার্চ ফর ডেমোক্রেসি কর্মসূচি ঘোষণা করলেন এবং তাকে গুলশানের কার্যালয়ে তিনি অবরুদ্ধ থাকলেন, সেই সময় কিন্তু ঢাকা অভিমুখে তার কর্মীরা আসার সময় একটি গণগ্রেপ্তারের ঘটনা ঘটেছিল। আবার আওয়ামী লীগ যখন বিরোধী দলে, তারা হাওয়া ভবন ঘেরাওয়ের একটি কর্মসূচি দিয়েছিল, যে সময় বেগম খালেদা জিয়ার 2 পুত্র হাওয়া ভবনের লনে ক্রিকেট খেলছিলেন, সেই যে ছবিগুলো, সেই সময় কিন্তু এই ধরনের গ্রেপ্তারের ঘটনা ঘটেছে। আমরা কি এই গ্রেপ্তারের পুনরাবৃত্তি চাই? নিশ্চয়ই না। এই জায়গাটায় আমার পরিষ্কার বক্তব্য হচ্ছে
যে জঙ্গি অপরাধী বা যে ধরনের অপরাধী হোক না কেন তাদেরকে ধরতে হবে, তাদেরকে আইনের আওতায় আনতে হবে, এবং সেটি আপনি যে নামেই হোক না কেন তাদেরকে ধরার জন্য, গ্রেপ্তার করার জন্য আপনার পদক্ষেপ নিতে হবে। সেটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাবো, অবশ্যই ইয়েস বলবো। কিন্তু আপনি এই গ্রেপ্তারকে, এই অভিযানকে কেন্দ্র করে যখন বাণিজ্য করবেন সেটিকে অবশ্যই না বলতে হবে। আজকে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে অধিকাংশই হচ্ছে গ্রামের সাধারণ মানুষ। আপনি খোঁজ নিয়ে দেখেন, এর আগেও যখন গ্রেপ্তার করা হয়েছে, গত কয়েক মাস আগে পত্রিকায় দেখছিলাম যে বগুড়াতে এই রকমের গণগ্রেপ্তারের মধ্যে গ্রেপ্তার হয়েছেন যারা, ধরা পড়েছেন জামাতের একজন নেতা, তিনি সেইখানকার একজন ওসিকে 1.5 বিঘা জমি রেজিস্ট্রি করে দিয়েছেন এবং মামলা থেকে তার নাম কেটে দেওয়া হয়েছে। বগুড়ার একটি ঘটনা পত্রিকায় এসেছিল, আলোচিত ঘটনা হয়নি। আপনার যদি খেয়াল থাকে আপনি করবেন, সাতক্ষীরা অঞ্চলে গত বছর সেই ধরনের ঘটনা ঘটেছে, পাইকারি হারে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশকে টাকা দেওয়া হয়েছে। আমি বলতে চাই যে বাংলাদেশের সমস্ত পুলিশ যে খারাপ না, আমরা এই কথাগুলি বলতে গিয়ে সমস্ত পুলিশকে কি অভিযুক্ত করছি? না, আমাদের পুলিশের মধ্যে যে ভালো মানুষ আছেন সেটি হলো গত কয়েকদিন ধরে বাবুল আক্তারের যে উদাহরণ আসছে, তিনি জীবনের ঝুঁকি নিয়ে যে কাজগুলি করছেন, সেই ঘটনার ভেতর থেকে আমরা আবার প্রমাণিত হচ্ছে যে পুলিশ বাহিনীর মধ্যে বাবুল আক্তারের মধ্যে অসংখ্য সৎ কর্মকর্তা রয়েছেন। কিন্তু ওই যে বগুড়ার একজন ওসি, যিনি ওই যে এই কারণে বাবুল আক্তারদের মতো শত শত বাবুল আক্তারের যে ভালো কাজ, সেই কাজগুলো আপনি যদি তুললেন কথাটি, এই গ্রেফতার তো একটা ইনিশিয়েটিভ, আমরা নিশ্চয়ই সেটা চাই যে জঙ্গিদেরকে ধরে এক ধরনের বিচারের আওতায়। পাশাপাশি যে কতগুলো ঘটনা ঘটলো, আপনি বাবুল আক্তারের স্ত্রীর কথা বললেন বা পুরোহিত বা অন্য, এগুলোর ফলো আপ গুলো কি? এগুলো কি মানুষ, এগুলোর ফলো আপ গত পরশুদিন আপনি যদি পত্রিকায় দেখেন, মাত্র 6 মাস আগে মহররমের মিছিলে পুরান ঢাকায় বোমা হামলা হয়েছিল এবং সেখানে কয়েকজন লোক মারা যায়, এবং সেই ঘটনায় যারা যুক্ত তাদেরকে ধরার পরে এদের একজনকে ক্রস ফায়ারে মৃত্যুবরণ করেছে। আবার ওই সময় পর পর ঢাকার আশুলিয়াতে ইব্রাহিম নামে একজন পুলিশ কর্মকর্তাকে হত্যা করা হয়, জঙ্গিরা হত্যা করে, এবং সেটি ব্যাপক আলোচিত হয়েছিল। গত পরশুদিন দেখলাম সেই মামলায় চার্জশিট হয়নি, কিন্তু এই ধরনের 9 জন মামলার এজাহারভুক্ত আসামি তারা আদালত থেকে জামিন নিয়ে বেরিয়ে গেছে। অর্থাৎ এখানে আপনি যাদেরকে গ্রেপ্তার করছেন, যাদেরকে আদালতে নিয়ে যাচ্ছেন, যাদেরকে জঙ্গি হিসেবে প্রমাণ করে দিচ্ছেন, তারা আইনের ফাঁক ফোকরগুলি বেরিয়ে আসছে। গাইবান্ধার একজন সাধারণ রিক্সা চালককে আপনি গ্রেপ্তার করছেন, বলছেন জঙ্গি, কিন্তু এটি আপনার কখনোই খেয়াল আসে না, এটি কখনোই আমরা খেয়াল করি না যে এই যে রিক্সাওয়ালাটিকে গ্রেপ্তার করার কারণে তার পরিবারটি যে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পড়লো, তাকে সেখান থেকে বের হতে হলে, আমি ধরে নিচ্ছি যে পুলিশকে কোনো পয়সা দিতে হচ্ছে না, কিন্তু তাকে যখন জেল থেকে বের হতে হবে অবশ্যই তাকে কোর্টে যেতে হবে, আইনজীবীর কাছে যেতে হবে, তার যে বাড়তি খরচটা, এই খরচের দায়ভারটা কে নেবে? বড় ভোগান্তির ব্যাপার। এই যে ভোগান্তিটা, সেই ভোগান্তিটা, এই যে 5,500-এর সংখ্যাটি আসছে, এর মধ্যে অসংখ্য মানুষ এই ভোগান্তির কারণে নিঃশেষ হয়ে যাবে। কারণ আপনি সময় পেলে নিশ্চয়ই একটু বলবেন। ইলিয়াস ভাই, আপনার কাছে একটু এসে আমি মনির ভাইকে যেতে চাই। এই যে রিসেন্টলি আবার আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকের যে হত্যাকাণ্ডে আসামি, তাকে দেখলাম ক্রস ফায়ার এসে মারা গেছে, আরো একজন আসামিকে আমরা দেখলাম যে এসে ধরা পড়ে সাম্প্রতিককালে 9 জন 10 জনকে ক্রস ফায়ার নামে এই সাম্প্রতিককালে। তো বিচারের, আমরা যখন বিচারের জন্য ওয়েট করছি, তখন প্রাইম সাসপেক্ট সে যদি আমাদের সামনে থেকে চলে যায়, তাহলে বিচারের কতটুকু আসতে পারে? এটি নিয়ে প্রশ্ন রয়েছে। আপনি যেটি বললেন যে প্রাইম সাসপেক্ট, তার কাছ থেকে তো অনেক তথ্য পাওয়া যেতে পারে। যে ধরুন যারা হত্যাগুলো করছে, তাদের তো উপরে আরো লোকজন রয়েছে যারা নির্দেশ দিচ্ছে, তারা কিন্তু মূল ক্রিমিনাল। আমি যদি ধরে হত্যা করে ফেলি একজনকে, ধরুন একটি যে কথাটা আপনি বললেন রাজশাহী ইউনিভার্সিটির শিক্ষক, যে মূল আসামি বা যে মূল সন্দেহভাজন, তাকে হত্যা করা হচ্ছে, তাহলে এই ঘটনাগুলোর সঙ্গে কারা জড়িত বা কাদের নির্দেশে এগুলো হচ্ছে, এটা তো একটা চেইন আসলে, সেটি কিন্তু আমরা জানতে পারছি না। এটি আমি অত্যন্ত দুর্ভাগ্য, মানে দুঃখের সঙ্গে বলছি যে এই হত্যাকাণ্ড বন্ধ করতে হবে, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করতে হবে, হোয়াট ইজ হ্যাপেনিং, কারা এটা ঘটাচ্ছে। আপনাকে ধন্যবাদ ইলিয়াস ভাই। মনির ভাই, যখন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন যে দেশে আন্তর্জাতিক এটা চক্রান্ত, বারবারই কিন্তু আমরা শুনছি যে এটি এককভাবে কারো পক্ষে ঘটানো সম্ভব না। তো এখন সেই চক্রটিকে তো আমাদের নিশ্চয়ই বের করবার দরকার, কারণ আমরা তো চাই যে অপরাধী ধরা পড়ুক। ঠিক, আমি ওটা আসার আগে আমি ইলিয়াস ভাই কয়েকটা কথা বলছেন, ছোট করে আমি বলি।
প্রথমত দেখুন, আওয়ামী লীগের সাথে 96 সালের যে আন্দোলনে যে জামাতের সাথে যে সম্পর্ক, তা আমাদের কোনো আদর্শিক সম্পর্ক থাকার কোনো কারণই নেই আওয়ামী লীগের সাথে। বিকজ 1971 সালের মহান মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই দলের প্রতিষ্ঠাতা এবং উনি বলেছেন ইলেকটোরাল অ্যালায়েন্স, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্য অ্যালায়েন্স, হাতে গড়া সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কোনো কারণে কোনো আদর্শিক কোনো রাজনৈতিক সম্পর্ক কখনোই জামাতের সাথে হতে পারে না। সেদিন কি হয়েছিল, যেহেতু তারা নির্বাচনে পার্লামেন্টে ক্ষমতা, সংসদে তাদের আসন ছিল, সেই কারণে সংসদ থেকে বের হয়ে আসার পরে আমাদের তৎকালীন সময়ে সরকারের কাছে দাবি ছিল নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তখন একটি স্ট্যাটিস্টিক মানে ঐক্য হয়েছিল। সেই ঐক্যটাকে এখন যদি আমরা মিছিল করি, সেটাকে যদি ফলো করে তারা এটা পরে মিছিল করে, সেটার সাথে আমার সাথে কখনোই কোনো জায়গায় ইলিয়াস ভাই কখনোই দেখাইতে পারবেন না যে আওয়ামী লীগের সাথে জামাতের নেতাদের সাথে কোনো রকমের একসাথে বসে টেবিলে বসে কৌশল নির্ধারণ করে এগুলো দেখাইতে পারবে, এগুলো দেখাইতে পারবে না। এরপর দ্বিতীয় কথা হলো, ইলিয়াস ভাই বলার চেষ্টা করলেন যে বিএনপির সাথে জামাতের সাথে যে নির্বাচনী সম্পর্ক, এটা একটা ভুল। কি কারণে ভুল? ইলিয়াস ভাই যে দলটিকে সমর্থন করেন বা যে দলটিকে লালন করেন ভিতরে, এই দলের আগামী দিনের ওনাদের কর্ণধার যে 2004 সালে যখন ক্ষমতা, আমরা তখন কি দেখতে পেরেছি, ছাত্র শিবিরের একটি সমাবেশে জনাব তারেক রহমান ছাত্র শিবিরের সমাবেশে বলেছে ছাত্রদল ছাত্র শিবির ভাই ভাই একই মায়ের পেটের সন্তান। এটা অবশ্যই প্রমাণ, সমস্ত মিডিয়ায় কথাবার্তা এগুলো আপনি যদি বলার চেষ্টা করেন তাহলে আপনি মিথ্যা তার পক্ষ অবস্থান করে করতে পারবেন। এখন দেখুন, আমি যে কথা বললাম যে 75-এ বঙ্গবন্ধু হত্যার মধ্য দিয়ে জিয়াউর রহমান এদেশে যেমনি ভাবে 71-এ রাজাকার দালাল আলবদর আলসামদের থেকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করেছেন, তার পরিপূর্ণ কাজটি করে যাচ্ছেন বেগম খালেদা জিয়া এবং তার পুত্র জনাব তারেক রহমান। এটাকে উনি যদি বলেন, সেটা বলার আমার কাছে কষ্ট লাগে যখন ইলিয়াস ভাইয়ের টেলিভিশনের পর্দায় ডিফেন্ড করতে হয়, বিদায় ডিফেন্ড করে, তখন আমার খুব কষ্ট হয়। মুজাহিদ নিজামী দুজনেই ইতিমধ্যে চলে গেছেন, প্রতিষ্ঠিত প্রমাণিত হয়ে 71 সালে আমার মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, ডাক্তার নুজহাতের বাবাকে হত্যা করেছিল, শফিক কাসার বাবা শহীদুল্লাহ কাসারদের হত্যা করেছিল, মুনির চৌধুরীকে হত্যা করেছিল, তাদেরকে জাতীয় পতাকা দিয়েছিল বেগম খালেদা জিয়া। ওনারা যদি বলেন মাওলানা নুরুল ইসলামকে যদি মুজাহিদ বা নিজামীর মতো এই রকমের যুদ্ধ অপরাধীদের দায়ে দণ্ডিত ব্যক্তি হয়ে থাকে, সেই দায় আপনি কেন নিতে চান? তারপরে কি নুরুল ইসলামকে আওয়ামী লীগের কোন, আমি ধরে নিলাম আপনার যুক্তির সাথে তর্কের সাথে যে মাওলানা নুরুল ইসলাম আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছিল, আপনি যদি সেটা ধরেই নেই, আপনি কখনো প্রমাণ করতে পারেন না, সেটা বলার কারণে বলতে পারবেন। আর যেটা প্রতিষ্ঠিত সত্য, সেটা ছিল নিজামী মুজাহিদদের বাংলাদেশের জাতীয় পতাকা তাদের গাদিতে দিয়েছে। ওই যে বলেছিল যে জনাব তোফায়েল আহমেদ গণঅভ্যুত্থানের নেতা, উনি যাচ্ছেন আপনার প্রিজন ব্যানে, আর নিজামী মুজাহিদরা যাচ্ছেন পতাকা দিয়ে এই আপনার ফেরিতে। এটা হচ্ছিল বাংলাদেশের 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত চিত্র। পুলিশের যে কথাটা বললেন, সেটাও আমি এইখানে 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত এই পুলিশে ছাত্র শিবিরের ম্যাক্সিমাম রিক্রুটমেন্ট ছিল ছাত্র শিবিরের নেতাদেরকে, শর্ট করে বলেন যদি, ছাত্র শিবিরের নেতাদেরকে এই তারেক রহমান তাদেরকে নিয়োগ দিয়েছিল। তারা প্রশাসনের বিভিন্ন জায়গায় আজও আছে। মনে করেন শেষ হয়ে গেছে, তা ঠিক নয়, এবং এটা নিয়ে বলার চেষ্টা করবো। তারপর আমি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে আবেদন করবো যে কখনোই কোনো কারণে প্রতিহিংসা পরায়ণ না হয়ে অন্যত্র কোনো কারণে কাউকে গ্রেপ্তার না হয়। আরেকটা কথা আমি বলি, বাবুল আক্তার সম্পর্কে বলার চেষ্টা করছেন সবাই। এই বাবুল আক্তারকে তার স্ত্রীকে কেন হত্যা করা হয়েছে? যে কয়েকজন পুলিশ অফিসার, অনেক ভালো পুলিশ অফিসার এখনো আছে, তার অন্যতম বাবুল আক্তার যখন চট্টগ্রামে সেই সন্ত্রাসীদের গডফাদার সালাউদ্দিন কাদের চৌধুরী, ফকা চৌধুরীর সন্তান, ওদের ওই সমস্ত জায়গায় যখন অভিযান চালিয়েছিল বাবুল আক্তার, বিভিন্ন অস্ত্র জামাতের বিভিন্ন গোলাবারুদ যখন সে কাভার করছে, সেগুলো যখন নিয়ে আসছে, সেই কারণে বাবুল আক্তারের স্ত্রীকে হত্যা করা হয়েছে। অর্থাৎ যারা ডেডিকেটেড পুলিশ অফিসার বা দেশপ্রেমিক পুলিশ অফিসার, স্ত্রী এতটা ভালনারেবল থাকবে কেন? না, তাদেরকে হত্যা করার অর্থ তো এই, যাতে যে সমস্ত পুলিশ অফিসাররা দেশের পক্ষে জাতির পক্ষে কাজ করে যাচ্ছেন, জঙ্গিবাদ বিরোধী অবস্থান নিয়ে তাদের পক্ষে দেশকে একটি
মানে হানাদার মুক্ত করতে চাচ্ছেন, জঙ্গি মুক্ত করতে চাচ্ছেন, তাদেরকে অর্থাৎ পারিবারিকভাবে তাদেরকে হত্যার মধ্য দিয়ে এই পুলিশ অফিসারের মনোবল ভেঙে দেওয়ার জন্য। কিন্তু আমি বিশ্বাস করি বাঙালি বীরের জাতি হত্যার মধ্য দিয়ে দমন করা যাবে না। যে আমরা একটু অন্য আলোচনা নিতে চাই মনির ভাই, ধন্যবাদ। ইলিয়াস ভাই, আমি একটু আপনার কাছে আবার ফিরি শেষের দিকে আমরা অনুষ্ঠানের। এই যে কথাটি আপনি একটু আগে বলেছেন যে ধরা যাক আমরা আবার একটু আজকে আলোচনাটা ফিরে আসি জঙ্গি বিরোধী অভিযানের নামে যাতে কাউকে ভোগান্তিতে ফেলা না হয়। কিন্তু এখন আপনি যাদেরকে এই 5340 জনকে নিয়ে আসলেন বা আপনি বলছেন যে আরো বেশি হতে পারে সংখ্যাটা, এখন এদেরকে তো একটা বিচারের প্রক্রিয়ার মধ্যে আনতে হবে। আপনি তাদের ভিতরে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আনছেন যে জঙ্গি না হয় অন্য কিছু আনছেন, তো সেই অভিযোগের জন্য যখন আদালতে যাবে আপনি বলছেন সেখানে একটা আইনজীবীকে পয়সা প্রতি খরচের ব্যাপার আছে, তো আপনি কিন্তু এটা এর চেয়ে মিনিমাম কিছু টাকা পয়সা খরচ না করে বের হতে পারছেন না। আপনি যেটা আশঙ্কা করছেন এটা বেশি হতে পারে আরো। শুনেন, আমি একটু কথা বলি। ধরুন যে আসামি যাকে গ্রেফতার করা হয়েছে তিনি একজন গ্রামের মানুষ, তার বিচার হবে কোথায়? জেলা শহরে। সেখানে যদি তার 4-5 জন আত্মীয় স্বজন যায় সেখানেও কিন্তু অনেক টাকা খরচ হবে। কোনো উকিল টাকা ছাড়া কি কোর্টে লড়বে? একজন মানুষ লড়বে না। সুতরাং তাদের জন্য মানে কি বলবো আমি, যে মানে অসহনীয় ভোগান্তির, যেটা শরীফ বললেন, শিকার কিন্তু তারা হবে। এবং আমি যতটুকু পত্রিকায় পড়েছি যে অধিকাংশই কিন্তু সাধারণ মানুষ গ্রেপ্তার হয়েছেন। এই কারণে যারা চালাক মানুষ বা যাদের আর্থিক সামর্থ্য আছে তারা কিন্তু আমাদের এই আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনে ঘোষণা দেওয়ার পর তারা কিন্তু 7 দিনের জন্য হাওয়া হয়ে গেছে। যদি প্রকৃত অপরাধী থেকে থাকে, প্রকৃত অপরাধী যারা রয়েছে এগুলো কিন্তু সব সাধারণ মানুষ। এবং কি কারণে গ্রেফতার হয়েছে? সাধারণ মানুষ, তাদের তো কোনো ভয় নাই যে না আমি জঙ্গিবাদের সঙ্গে জড়িত না, আমি সন্ত্রাসের সঙ্গে জড়িত। তারা হয়তো বাসা বাড়িতে ছিল, সেই সুযোগটা কিন্তু পুলিশ নিয়েছে। এবং এই মানুষগুলো, যে কথাটা আবারও রিপিট হবে, একটি মানুষও না ঘাটে ঘাটে টাকা দেয়া ছাড়া তারা কিন্তু বের হতে পারবে না। এবং আমি আশা করব আজকে 3 দিনে হয়েছে 5400, 5500 মতো। আগামী দিনগুলোতে আরো তো 4 দিন রয়েছে। কতজন গ্রেপ্তার আমি জানি, কত হতভাগা মানুষ এই বাংলাদেশে রয়েছে, এই ফিগার যে কত হয় আমি জানি। আপনি বলছেন যে মানুষ স্পেসিফিক এগুলো সব হয়রানিমূলক ভাবে গ্রেফতার করা হচ্ছে এবং বিশেষ করে বিএনপি কর্মীদের বেশি গ্রেফতার করা হচ্ছে, এটা কিন্তু আমরা সবাই জানি। এগুলো শুধু বিরোধী দলকে এই যে দমন করার কৌশল হিসেবে তাদেরকে একটা থ্রেটে রাখার, বিশেষ করে এই সরকার এসে গণতন্ত্র হত্যার পর থেকে যে ধরনের বিরোধী দলের দলন করছে তারই একটি ধারাবাহিক প্রক্রিয়া। আমি আশা করব যে এই সাধারণ মানুষগুলোর স্বার্থে, তারা তো এই 56,000 বর্গমাইলের এই দেশের নাগরিক, তাদেরকে এই ধরনের ভোগান্তির শিকার যেন না হতে হয়। যারা গ্রেফতার হয়েছে ন্যূনতম প্রক্রিয়া অবলম্বন করে যারা নির্দোষ তাদেরকে অবিলম্বে ছেড়ে দেওয়া হোক এবং তারা যাতে ফার্দার কোনো ভোগান্তির শিকার না হয়। এবং আগামী যে কালকে থেকে আরো বোধহয় 4 দিন রয়েছে এই অভিযান, তথাকথিত অভিযান, জনবিরোধী অভিযান, যেটা আমি আশা করব এই অভিযান যেন কোনো একটি সাধারণ মানুষও যেন ক্ষতিগ্রস্ত না হয়। ধন্যবাদ ইলিয়াস ভাই। এই আমরা যে কথাটি আপনি একটু আগে বলেছেন যে ধরা যাক যাদেরকে গ্রেফতার করা হচ্ছে এর মধ্য দিয়ে এর আগে কিন্তু কিছু বিদেশীয় হত্যাকাণ্ড ছিল বাংলাদেশে, বেশ কয়েকজন ছিল। এখন এই গ্রেফতারের ফলে আমরা এক ধরনের প্যানিক তৈরি হতে পারে কিনা আপনি বলেছেন, নাম্বার 1। 2 হচ্ছে যখন এই জঙ্গি 87 হোক বা 90 হোক ধরা হচ্ছে, তো সেই ক্ষেত্রে খুব সংক্ষেপে, খুব অল্প সময় এই প্যানিকটা বন্ধ করার রাস্তা কি? আপনি অলরেডি ধরেছেন তাদেরকে, যাদেরকে ধরা হয়েছে তাদেরকে আইনের মুখোমুখি করা। কারণ যতগুলো হত্যাকাণ্ড ঘটেছে প্রত্যেকটি হত্যাকাণ্ডের পেছনে একটি রাজনীতি আছে এবং সেই রাজনীতি হচ্ছে বাংলাদেশকে অন্ধকারের দিকে নিয়ে যাওয়া। একটি দেশকে যদি একটি অপশক্তি অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়, জনগণের মধ্যে যদি নিরাপত্তাহীনতা তৈরি হয় এবং জনগণ যদি অসহায় বোধ করে, তাহলে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন, সেটি হবে না বা খালেদা জিয়া থাকুক, তার দায়িত্ব হচ্ছে সেই পরিস্থিতিকে কঠোর হাতে দমন করা। কিন্তু কোন কোন ক্ষেত্রে আমরা সেই কঠোরতা দেখছি না। সরকারের যে অভিযানটি, আমি চাই এই অভিযানের মধ্য থেকে অবস্থা স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসা হবে, স্বাভাবিক অবস্থা আমরা ফেরত আসবো। মনের মধ্যে যে আশঙ্কা তৈরি হয়েছে, আমি 137 জন যে হত্যাকাণ্ডের শিকার হয়েছে ইউপি নির্বাচনে এবং হাজার হাজার মানুষ যে আহত হয়েছে, এইসব কাণ্ড যারা ঘটিয়েছে এদের কজনকে গ্রেফতার করা হচ্ছে, এই প্রশ্ন আমি নিশ্চয়ই আরো আলাপ করতে পারবো। আজকে আমরা তিনজনকে ধন্যবাদ জানাতে চাই। ইলিয়াস খান, আমরা আবারও কথা বলতে চাই অন্য বিষয়ে।
দর্শক, আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন। আমরা আজকে এখানে বিদায় নিতে চাই। আগামীতে আবার দেখা হবে। আপনারা ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি।